আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এক নম্বর লেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, সবাই লেখো পয়েন্টগুলো। আমি দেখিয়ে যাবো, তোমরা শুধু পয়েন্টটা লিখবে, আর কীভাবে দেখছি সেটাও খেয়াল রাখবে। খুলে ফেলো, খুলে ফেলো, খুলে তুমি বসো, তোমার সব আজকে চেক করো গুলো, তাহলে কালকে ছুটির ব্যবস্থা করবো। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এক নম্বর হচ্ছে নোজ। নোজ নোজ নোজের মধ্যে কী আছে? নস্ট্রিল আছে, নেজাল সেপ্টাম আছে, নেজাল ক্যাভিটি আছে, সেখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমরা দেখবো, নোজ। তারপর হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাসিস, প্যারানেজাল এয়ার সাইনাসিস। তারপরে হচ্ছে ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস। তারপর হচ্ছে ল্যারিংস। ল্যারিংস চারটে জায়গা আছে, একটা হচ্ছে নোজ, একটা প্যারানেজাল এয়ার সাইনাসিস, আর একটা হচ্ছে ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এর মধ্যে ল্যারিংসটা অনেক নিচে থাকে, ওটা ল্যারিঙ্গোস্কোপ বলে একটা যন্ত্র আছে, ইএনটির ডাক্তারবাবু দেখে ওটা। বাকি জিনিসগুলো আমরা এখনো বেড সাইডেই দেখতে পাবো। এটা খুলো বাবা, একটু খুলো, এটা খুলো, খুলো, হ্যাঁ বাস, ওটা রাখো, রাখো। এখানে আমি নেজাল যে এই যে নস্ট্রিল, এইটা নস্ট্রিল, মাঝে আছে সেপ্টাম, সাইডে কোনো সোয়েলিং আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, গ্রোথ আছে কিনা, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে কিনা, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। সেরকম কিছু অ্যাবনর্মালিটি কিছু লাগছে না, এমনি নর্মালি আছে নেজাল। তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে এটা প্যারানেজাল এয়ার সাইনাসিস, যার ফ্রন্টাল সাইনাস থাকে এইখানে, ম্যাকজেলারি সাইনাস থাকে এইখানে, স্ফিনোইডাল এক্সপ্যানশন আরও ভেতরের দিকে থাকে, সেগুলো বাইরে থেকে টিপে পাবো না। আজকে একটা আউটডোরে পেশেন্ট এসেছিল, সে একবারে এক্সরে করিয়ে নিয়ে এসছে, একটা সাইডের ম্যাকজেলারি এটা সাইনাসটা পুরো হেজি। এই তোমাদের ডেন্টালি ইন্টার্ন, তোমাদের কলেজ, তোমাদের ইন্টার্ন, ডেন্টালি ইন্টার্ন এসেছিল, হ্যাঁ, ডান দিকের এই যে সাইনাসটা এক্সরে করে নিয়ে এসছে, একবারে পুরো সাদা হয়ে গেছে, সাদা, মানে রাইট সাইডের ম্যাকজিলারি সাইনোসাইটিস। দিয়ে তারপর টেস্ট করে দেখলাম যে নেজাল সেপ্টামটা এদিকে রাইট সাইডে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, ডিএনএস থাকার জন্য তার ওই যেটা সাইনোসাইটিস হয়েছে। তাহলে সেটা আমরা ব্লেড সাইডে কি দেখবো, এখানে যেমন এটা দিয়ে করে দেখবো ফ্রন্টাল সাইনাস টেন্ডার আছে কিনা, এখানে কোনো ম্যাকজারি কোনো টেন্ডানেস আছে কিনা সেটা দেখবো, এগুলো দেখবো। আচ্ছা, তারপরে কি দেখবো, কি বললাম, ওরোফ্যারিংস ও নেজোফ্যারিংস। তোমরা পয়েন্টগুলো কিন্তু লিখতে থাকবে, পয়েন্টগুলো লিখবে, আর আমি যেটা দেখাচ্ছি সেটা খেয়াল রাখবে। মানে এরপরে যদি কোনো সময় বলি যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করো, তাহলে এই সিকোয়েন্সে কিন্তু তোমাদের করতে হবে। এবার কী কী আছে, মেজর সিস্টেম রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, নার্ভাস সিস্টেম, এই চারটে হচ্ছে মেন সিস্টেম। এই চারটেকে ভালো করে জানতে হবে। আগে হয়ে গেছে কি, হিস্ট্রি হয়ে গেছে, জেনারেল এক্সামিনেশন হয়ে গেছে। জেনারেল মানে কি, বিল, নিউট্রিশন থেকে শুরু করে পালস, ব্লাড প্রেশার, এগুলো সব হয়ে গেছে, সবাইকারই হয়ে গেছে। তাহলে আজকে হচ্ছে সিস্টেম। এই যে ফ্রন্টাল সাইনাস থেকে দেখো, ফ্রন্টাল সাইনাস, ম্যাকজেলারি সাইনাস। আচ্ছা, এটা হাঁ করো, হাঁ করো, বড় করে হাঁ, জিভটা বার করো, বলো, এইখানে ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস, ওইখানে পিছনে যেটা করতে বললে কী হবে, প্যালেটটা উপরে উঠে যাবে, উঠে গেলে ওইখানটা দেখলাম কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ করো, না কোনো অ্যাবনর্মালিটি কিছু না। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ওখানে কী থাকতে পারে, টনসিল এনলার্জ থাকতে পারে, অ্যাডিনয়েড থাকতে পারে, ফ্যারিঞ্জাইটিস থাকতে পারে, লাল হতে পারে, তারপরে যদি ডিপথেরিয়া ওখানে প্যাচ থাকতে পারে, ওরাল ক্যান্ডিডিয়াসিস থাকলে সাদা লেয়ার থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে, যদি থাকে সেরকম বলতে হবে। আচ্ছা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ডস লেখো অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। এই যে আমি বললাম যে দুটো ভাগ, আপার রেসপিরেটরি, লোয়ার রেসপিরেটরি, তাহলে কোথায় ডিভাইডিং মার্ক, লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ। ল্যারিংসটা আরও নিচেই থাকে। ল্যারিংসের হচ্ছে কি, ল্যারিঙ্গোস্কোপ বলে একটা যন্ত্র থাকে, সেটা ইএনটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবু দেখেন, মাথায় একটা মিরার পরা থাকে, আর মুখটা হাঁ করে টাং ডিপ্রেস দিয়ে করে সেটা ওইটা দিয়ে মিরার দিয়ে দেখে ল্যারিংসটা। হ্যাঁ, ওটা হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি, যন্ত্রটা হচ্ছে ল্যারিঙ্গোস্কোপ। ঠিক আছে, ওটা থিওরিটিক্যাল জানার জন্য, কোথায় এটা লোয়ার রেসপিরেটরি। এবার লোয়ার রেসপিরেটরি একটা কী আছে, ল্যারিংস বলতে গেলো ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই। লাংসের কী পার্ট, লাংসের তুমি তো অ্যানাটমিতে পড়ে আসছো, ট্রেকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, হয়তো লাংসেস। হ্যাঁ, গোটা লাংস অ্যালভিওলাইসে
তাহলে ওই চারটে পার্ট আছে হোয়াট স্পিড। এবার আমি যখন এক্সামিনেশন করব তখন চারটে হেডিংয়ে হবে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালপেশন। দেখো ইন্সপেকশন INSPEC, ইন্সপেকশন মানে আমি এই যে পেশেন্টের জামাটা খুলে আমি দেখলাম যে কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, ইন্সপেকশন এইটা বড় বড় হেডিং দাও, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, চারটে হবে। ইন্সপেকশনটা এখন দেখো, তাহলে ইন্সপেকশনে কোনো ইফ দেয়ার ইজ এনি ডিফর্মিটি ইন দ্য চেস্ট ওয়াল, ডিফর্মিটি চেস্ট ওয়ালে কোনো ডিফর্মিটি আছে কিনা। ডিফর্মিটি বিভিন্ন রকমের থাকতে পারে, কারো কনজেনিটাল থাকতে পারে, কারো অ্যাকোয়ার্ড থাকতে পারে। চেস্টের শেপ এক এক মানুষের এক এক রকম থাকে। এর দেখো চেস্টের এই দিকটা কি ভেতর দিকে একটু ঢোকা মতো রয়েছে, এটাকে বলে পেকটাস এক্সক্যাভেটাম, মানে গর্ত দ্রুত দেওয়া। আর কারো থাকে এরকম হয়তো বেরিয়ে থাকতে পারে, পেকটাস ক্যারিনেটাম। ছোটবেলায় যদি রিকেট হয় তাহলে কি হবে, এই চেস্টটা কীরকম হবে, এইরকম সামনে প্রজেক্টিং। পেকটাস এক্সক্যাভেটাম, এটা দেখো এটা ভেতরের দিকে ঢোকা রয়েছে। যদি আমি একটা COPD পেশেন্ট পাই যার এমফাইসিমা আছে, এমফাইসিমা আমরা কি জানি, লাংস দুটো স্ফীত হয়ে যায়, তখন কি হবে, এটা ব্যারেল শেপের চেস্ট হবে। ব্যারেল মানে কি, নর্মালি এই যে অ্যান্টিপোস্টার ডায়ামিটারটা কম থাকে, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি থাকে। এই যে চেস্টের সার্কামফারেন্সটা আমরা দেখি তাহলে এটা ইলিপ্টিক্যাল এইরকম। যদি এটা গোল মতো হয়ে যায়, ব্যারেল মানে কি, তেলের ব্যারেল দেখেছো, মানে গোল, মানে এইটা পুরো গোল মিনস অ্যান্টিপোস্টার ডায়ামিটার যা ট্রান্সফার ডায়ামিটার যদি সেরকম হয় কোনো পেশেন্টের, যে গোল করার চেষ্টা, তাহলে দেখে বলতে হবে যে এটা COPD আছে। স্যার বলছি যে পেকটাস এক্সক্যাভেটাম, এটা কি ওই ব্যারেল শেপে পাবো না ওই এমফাইসিমার পেশেন্টের ক্ষেত্রে? না, বিভিন্ন ভ্যারাইটি হতে পারে, কিন্তু হতে পারে সেটা বলছি। স্যার একটা ঢুকে গেলে বললেন পেকটাস এক্সক্যাভেটাম, আর বেরিয়ে থাকলে কি বলবেন? ক্যারিনেটাম। এবার কোনো দিক হয়তো কোনো পেশেন্টের হতে পারে একদিকে চেস্টটা ডিপ্রেস, অন্যদিকটা সোয়েলিং, টেরা বেঁকা থাকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, এই যে পিছনের দিকে যে স্পাইন আছে, কাইফোসিস, স্কোলিওসিস হতে পারে। কোনটা পেকটাস এক্সক্যাভেটাম ছোটোবেলায় যদি রেকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হয়, তাহলে পেকটাস এক্সক্যাভেটাম থাকতে পারে। যেমন এই যে যেটা পিজন চেস্ট বললাম, যদি রিকেট থাকে, ছোটোবেলায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেট হলে ওই পেকটাস ক্যারিনেটাম হতো। পেকটাস ক্যারিনেটাম মানে সামনের দিকে বেরোনোর মতো হবে। আচ্ছা, পিছনের দিকে কাইফোসিস, স্কোলিওসিস, পিছনে স্পাইনটা আছে, নর্মালি স্পাইনটা স্ট্রেট থাকে, তাই তো? যদি এরকম বেন্ডিং থাকে, বয়সকালে কি হয়, 95 বছর বয়স, যদি হাঁটছে তার কি যে এরকম কাইফোসিস এইটা মানে এটা হয়, এটা বেন্ডিং হয়ে যায়, কাইফোসিস। আবার অনেকে থাকে সাইডে এরকম বাঁকানো থাকে, স্কোলিওসিস এই স্পাইনে। এছাড়াও আরও চেস্টে কী দেখা যেতে পারে, যদি কারো ধরো লাংসে কোনো ইনফেকশন হয়েছে, লাংসে একটা কোনো খারাপ রোগ ছিল, সেটাকে বাদ দিয়েছে অপারেশন, তাহলে সেইটা স্কারটা দেখা যেতে পারে। কোনো যদি অপারেটিভ হয়েছিল তার স্কারটা দেখা যেতে পারে। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, সুপিরিয়র ভেনা কেবল যদি কোনো চেস্টের মধ্যে মাস থাকে বা লাম থাকে, তাহলে অবস্ট্রাকশন করবে, সুপিরিয়র ভেনা কেবলগুলো এখানে ফুলে থাকবে, ভেনাস প্রমিনেন্স থাকবে। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনে কী হবে, ভেনাস প্রমিনেন্স থাকতে পারে। তাহলে ইন্সপেকশনে এই এতগুলো জিনিস দেখা হবে। কি হলো একবার বলো, ইন্সপেকশনে কোনো অবভিয়াস ডিফর্মিটি আছে কিনা, কোনো শেপের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো পার্টিকুলার মানে এই যেগুলো পেকটাস এক্সক্যাভেটাম, ব্যারেল শেপের বা এরকম কিছু আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো জায়গায় প্রমিনেন্স আছে কিনা, এদিকটা ঢোকা, এদিকটা উঁচু মতো হয়ে গেছে, সেরকম হতে পারে। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হলে ভেনাস প্রমিনেন্স থাকবে, ভেনগুলো প্রমিনেন্ট থাকবে, আপার পার্ট অফ দ্য চেস্টে দেখবে এগুলো সব ফুলে আছে তখন, মানে সুপিরিয়র ভেনা কেবল ড্রেন করতে পারছে না। কোথায় যে ড্রেন করে, রাইট এট্রিয়ামে, ওখানে যদি কোনো টিউমার থাকবে, গ্রোথ থাকে, তাহলে যেতে পারবে না, এগুলো ফুলে ফেলবে। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যদি হয় তাহলে ভেনাস প্রমিনেন্স পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, পিছনে ব্যাকে কি বললাম, কাইফোসিস, স্কোলিওসিস পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে ইন্সপেকশন কাইফোসিস, স্কোলিওসিস মানে ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য স্পাইন, আর স্কোলিওসিস মানে ল্যাটারাল বেন্ডিং। আচ্ছা, তারপর হচ্ছে প্যালপেশনের পয়েন্টগুলো 1 নম্বরে লেখো, ট্রেকিয়া, প্যালপেশন, PALPATION, প্যালপেশনের মধ্যে আবার প্যালপেশনটা 2 দাও, 2, ইন্সপেকশনে 1, বড় 1, এবার ওই ইটালিক্সের 1 দাও। এবারে প্যালপেশনের মধ্যে আবার কী দিতে হবে, ইটালিক্সের 1 দেখো, ইটালিক্সের 1, ছোটো 1, ট্রেকিয়া,
এই সিকোয়েন্সগুলো যেন একদম মুখস্থ থাকবে, এগুলো কিন্তু একটা নড়চড় হওয়া চলবে না। হ্যাঁ, ট্রেকিয়ার পজিশন দেখার জন্য এইটা তো ট্রেকিয়া, তাহলে এ ঠিক মাঝে আছে কিনা দেখার জন্য আমি এই দুটো ফিঙ্গার এখানে, এই দুটো ফিঙ্গার এখানে রাখলাম, দুদিকে এই দুটো ফিঙ্গার এখানে রাখলাম, হয়েছে। আর ওপর থেকে আমি এটা ট্রেস করে এলাম ট্রেকিয়া বরাবর দিয়ে। আমি খেয়াল করব কি যে আমি এইটা ফিক্স রাখলাম, এটা ওপর থেকে এটা ফিল করছি, তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ইকুয়াল আছে কিনা দেখব। এই যে এইটা দুটো এন্ডে রাখলাম, এটা ক্লাভিক্যাল এই যে কলার বোনটা যেটা ক্লাভিক্যাল বলা হয়, দুটো ক্লাভিক্যালের এন্ডে দুটো ফিঙ্গার রাখলাম। আচ্ছা, এর উপর থেকে আমি এটা ফিল করে আনলাম, দেখো দুটো এই যে আছে এই ডিস্টেন্স অলমোস্ট ইকুয়াল। স্লাইট ডেভিয়েশন টু দ্য রাইট মে বি কনসিডার্ড অ্যাজ নর্মাল, কিন্তু ইউটিলিটিটা মিড লাইনে থাকে। স্লাইট ডেভিয়েশন টু দ্য রাইট ইজ অলসো নর্মাল। তাহলে আবার দেখাচ্ছি, এইটা পয়েন্ট রাখলাম, ওপর থেকে এটা ট্রেস করে এলাম যে দুদিকের গ্যাপটা সমান আছে কিনা দেখলাম, এখানে যেমন সমান আছে কোনোদিকে দেখি। কিন্তু যদি এরকম হয় যে আমি এটা করছি, দেখো হাতটা যদি এরকম হয়, এটা যদি এইরকম আসছে, তাহলে কী হবে, এটি ডেভিয়েটেড টু দ্য রাইট। আবার যদি আমি করছি যে ওই দিকে ডেভিয়েট হয়, তাহলে হচ্ছে লেফট। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে যে স্টার্নোক্লিটোমাস্টয়েড মাসল আছে, এইখানে আমি হাতটা ইনসাইড করে দুদিকে দেখলাম কতটা গ্যাপ আছে, দুটো যদি ইকুয়াল হয় তাহলে সেটা বলা হবে এটা সেন্টার। এই যে এইখানে একটা ফিঙ্গার দিয়ে এইখানে লাগিয়ে তো বাবা, এই যে হয়ে গেল। দেখবো না, তুমি মেথডটা দেখো, মেথডটা দেখে না, মেথডটা এইটা এখানে স্টার্নোমাস্টয়েডে এটা আর এইটা, এই দুটো গ্যাপ সমান আছে কিনা, এখানে যেমন সমান আছে, কোনো অ্যাবনর্মালিটি নেই। এই সাইড দুটো সাইডই দেখুন, দুটো সাইডের মধ্যে কম্পেয়ার করুন, বলো। তারপরে হচ্ছে এপেক্স বিট। একটা হচ্ছে ট্রেকিয়া হলো, 2 নম্বর হচ্ছে এপেক্স বিট। হোয়াট ইজ এপেক্স বিট? ইট ইজ আউটমোস্ট অ্যান্ড ডাউনমোস্ট পয়েন্ট ওভার দ্য প্রিকর্ডিয়াম হোয়ার এ ডেফিনিট থ্রাস্ট ইজ ফেল্ট। এপেক্স বিটের ডেফিনেশন হচ্ছে, it is the outmost and downmost point over the precordium where a definite thrust is। এই যে হার্ট যেটা কোথায় থাকে, লেফট সাইডে থাকে, তার যে একবারে শেষের যেটা যে লেফট ভেন্ট্রিকুলার যে একবারে এন্ডটা, সেইখানে বিটটা পাওয়া যায়, সেটা হলো এপেক্স বিট। কীভাবে দেখবো, দেখার রাস্তা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে আমি একটা ফিঙ্গার রাখলাম, একটা হাত দিয়ে পারফেক্ট করে নিলাম, দিয়ে কোনখানটায় যে এপেক্স বিটটা আছে সেটা দেখলাম, এইখানে লোকেট করলাম এপেক্স বিটটা, সাপোজ এখানে আমি পাচ্ছি, সেটা রাখলাম। এবার আমি কাউন্ট করবো কি করে কোন স্পেসে আছে। নর্মাল এপেক্স বিট কোথায় থাকে, লেফট 5th ইন্টারকস্টাল স্পেস, জাস্ট ইনসাইড দ্য মিড ক্লাভিকুলার লাইন। তাহলে এইটা ক্লাভিকল, এর মিড ক্লাভিকুলার লাইনে, জাস্ট ইনসাইড মিড ক্লাভিকুলার লাইনে থাকবে। হ্যাঁ, আর স্পেসটা কি করে কাউন্ট করবো, স্পেসটা কাউন্ট করার মেথড হচ্ছে এইটা হচ্ছে সেকেন্ড স্পেস। আগে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা দেখে নিলাম, স্টার্নাল অ্যাঙ্গেলের প্যারালাল যেটা আছে, এটা সেকেন্ড স্পেস। হ্যাঁ, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, ফিফথ স্পেস। তাহলে আমি যদি এই আঙুলটা দিয়ে এখানে ফিক্স করে রাখি, তাহলে আমি গুনবো কী করে। মেথডটা হচ্ছে যে এইখানে আমি যেখানে পেলাম, সেখানে যেখানে এপেক্সটা পাচ্ছি, ধরো এখানে এপেক্সটা পাচ্ছি, আমি স্পেসটা কাউন্ট করবো বাঁ হাত দিয়ে। এই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ঠিক আছে, তাহলে লেখো 2 নম্বর হচ্ছে এপেক্স বিটের জন্য আমি এখানে হাতটা রাখবো না। শোনো তুমি, দিস পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড উইথ রোডাটিক অ্যাক্সিডেন্ট, আমি ডেমনস্ট্রেট করার জন্য ওকে নিয়ে এলাম। রেসপিরেটরি সিস্টেমের কেস ইচ অ্যান্ড এভরি 365 দিন রেসপিরেটরি সিস্টেমের কেস গোটা ওয়ার্ডে আছে। আমি মেথডটা দেখিয়ে দেবো, মেথডটা ফলো করলে তুমি 1 লক্ষ টাকা দেখতে পাবে, 1 কোটিও দেখতে পাবে, নো হয়। কি দেখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এলিসিটেশন, কি হয়েছে, আমি এটা রেসপিরেটরি সিস্টেমের কেস বলে বলছি, আমি কীভাবে দেখতে হয় সেইটা টেস্টিং করছি, জিনিসটা গট মাই পয়েন্ট। কিন্তু ওই পয়েন্ট যেন একটাও মিস না হয়, এবং এই মেথড যেন একটাও ভুল না হয়। মেথড ভুল হলে ফেল হয়ে যাবে, আর সিকোয়েন্সে চলে গেলে কিন্তু ফেল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এর একটু ওই রোডটাকে অ্যাক্সিডেন্ট ছিল, সিটি স্ক্যানটা দেখলাম নর্মাল আছে, সেরকম কালকে ইয়ে করে দিতে পারে।
মাঝে স্যার বেশ কিছু সাসপেক্ট কেসগুলোকে আবার তুলে দিচ্ছেন, তো ওই জন্য আমি স্যার শিফট করে নিই সাথে শিফট লেখা কোনটা কোনটা এই পেশেন্টটা না এর তো কালকে বাড়ি যাবে বলছি সেরকম ছুটি করে দেবে। সেটা দেখবো আমি সকালে তো রাউন্ডে আসছি আমি আচ্ছা বাকি সব পেশেন্ট ঠিক আছে সব আচ্ছা স্যার একটা পজিটিভ হয়েছে শিফট করবো। আচ্ছা আচ্ছা আর ওই দিদিমণি সিস্টারের বানায় দেখছিলাম হ্যাঁ তো ওই দিদি আমাকে অনেক এটা দিয়ে বলছে ওভার পায়খানা হয়েছে না স্যার আমার এমনি এখন ঠিক আছে, এমবিএ নেওয়ার পর ইনক্রিজ করেছে, কিন্তু বলছে দিদি বলেছিলেন যে অনেকদিন ধরে একটু কাশি টাশি পেয়েছিল, দিদি চাইছিলেন যে আমি কালকে মানে এখান থেকে রিফান্ড তাই জন্য রয়েছে বিশ্বাস স্যারকে কালকে একবার আমাকে দেখুন ওপর থেকে কিছু হ্যাঁ 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 স্যার এটা কি আপনার সিএসপি নোট দিয়ে একটা ইয়ে সকালে তো আমি আসছি তো তখন আচ্ছা ঠিক আছে খালি আউটডোরে যাবে তো চিন্তা কি আছে সে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এপেক্স বিটের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য আউটমোস্ট অ্যান্ড ডাউনমোস্ট পয়েন্ট ওভার দ্য প্রিকোডিয়াম হোয়ার ডেফিনিট থ্রাস্ট ইজ ফেল্ট এই থ্রাস্ট কিসের জন্য হয় এটা অ্যাকচুয়ালি হার্টটা যেটা হার্টের যে বিট সেটা হাতে এপেক্স বিট পাওয়া যায় এখানে হাতে একটা লাগে এপেক্স বিট সাপোজ আমি কেন বলছি এটা ধরো এখানে পেলাম তাহলে আমি কি লিখবো যে এটা কাউন্ট করবো এই মেথডটা জানতে হবে যে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ স্পেস নর্মালি এটা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে এবং ইনসাইড ক্লাভিকুলারে থাকবে এবার যে পেশেন্টটা তোমাকে দেওয়া হবে সেটা যেখানে থাকবে সেখানে তোমাকে বলতে হবে কিন্তু মেথডটা এটা ফলো করতে হবে গট মাই পয়েন্ট আমি একে ডেমনস্ট্রেট করার জন্য একে দেখাচ্ছি যে টোটাল রেসপিরেটরি এক্সামিনেশনের কী মেথড কীভাবে আমরা করি কীভাবে করবে তোমরা সেটা দেখাচ্ছি ক্লিনিক্যাল মেথডস এটা কোনো থিওরিটিক্যাল না এটা ক্লিনিক্যাল মেথডস এবং যখন কেস দেওয়া হবে তখন এইগুলোই করতে হবে শর্ট হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি অত সময় করলে হবে না হিস্ট্রি জয়েন্ট এক্সামিনেশন করে নিলে তারপরে সিস্টেমিক এক্সামিনেশন করতে হবে তারপর আদার সিস্টেম এক্সামিনেশন করতে হবে তুমি একটা পয়েন্ট নিয়ে অতক্ষণ ভাবলে তুমি তো শেষই করতে পারবে না হ্যাঁ ওর মাথা থেকে ওটা ছাড়ো আমি যেটা বলছি এটাকে ফলো করে যাওয়া কি বললো বুঝতে পেরেছো এই পেশেন্টটা কোথায় পাচ্ছি সেটা বড় কথা নয় হাউ টু এক্সামিন সেইটা যেন ভুল না হয় কি বললাম বুঝতে পেরেছো গট মাই পয়েন্ট যে কী করে করতে হয় এইটা জানতে ক্লিনিক্যাল মেথডস হচ্ছে মেডিসিনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট সব থেকে এবং এটা আমি সব সিস্টেমে দেখাবো এটা রেসপিরেটরি হচ্ছে কালকে যদি বাকি কালকেও রেসপিরেটরি ওদেরও দেখাবো তারপরে অন্য একটা সিস্টেম দেখাবো পরপর 4টে বেজর সিস্টেম আমি প্রতি সপ্তাহে দেখে ইউ ক্যান মানে তারপরে তোমরা ওয়ার্ডে পেশেন্ট তোমরা এলিসিট করে আমাকে আবার সেগুলো রিসার্চ করতে পারে বুঝতে পেরেছি পেশেন্টের কী হয়েছে না হয়েছে কিন্তু আগে জানতে হবে হাউ টু এক্সামিন সেইটা আগে জানতে তাহলে 1 নম্বর পয়েন্ট তাহলে স্যার ট্র্যাকিয়া এপেক্স বিট হলো তারপরে হচ্ছে মুভমেন্ট অফ দ্য চেস্ট হ্যাঁ 3 নম্বর মুভমেন্ট অফ দ্য চেস্টে হচ্ছে আচ্ছা চেস্ট ওয়ালটা নর্মালি যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন এটা একবার এক্সপ্যান্ড করে তারপরে চেস্টেও এক্সপ্যানশন হ্যাঁ সেটা হয় তার সঙ্গে সঙ্গে কিছুটা অ্যাবডোমেনেও মুভমেন্ট হয় অ্যাবডোমেনে যেটা নর্মাল ফিনোমেনন ইন কেস অফ ফিমেল it is thoracoabdominal in type in case of men it is abdominothoracic in type but যদি একটা রেসপিরেশনে অ্যাবডোমেন একদম মুভমেন্ট না করে তাহলে বুঝতে হবে দ্যাট ডিজিজ ইজ উইদিন অ্যাবডোমেন যদি একটা মুভমেন্টে যদি শুধু অ্যাবডোমেন মুভমেন্ট করছে চেস্টে বলে কোনো মুভমেন্ট নাই তাহলে বুঝতে হবে ডিজিজ ইন দ্য চেস্ট লাইক প্লুরাল এফিউশন লাইক নিউমোথোরাক্স এমন কিছু ঘটনা ঘটেছে যাদের লাংসটা ঘটছে নর্মাল পার্সনে কী বললাম চেস্টের সঙ্গে যে এই যে রেসপিরেটরি এক্সপ্রেশনে চেস্ট এবং অ্যাবডোমেন একটা সিনক্রোনাস মুভমেন্ট হয় এই যে মুভমেন্টের একটা রেঞ্জ আছে হ্যাঁ রেঞ্জ 5 to 8 সেন্টিমিটার যখন আমরা শ্বাস জোরে নিচ্ছি ছাড়ছি 5 to 8 সেন্টিমিটার একটা সংকোচন প্রসারণ হয় যদি এটা 2 সেন্টিমিটারের কম হয় এই যে এক্সপ্যানশনটা 2 সেন্টিমিটারের কম হয় তাহলে ধরবো যে তার এক্সপ্যানশন কম হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি আমরা যখন এমফাইসিমা পেশেন্ট দেখবো যাই যে বললাম ব্যারেল শেপের চেস্ট হয় এমফাইসিমা কি অলরেডি লাংসটা এক্সপ্যান্ডেড হয়ে থাকে সে আর বাড়া কমা করার জায়গা নাই তখন ওই 2 সেন্টিমিটার নিচে তার এক্সপ্যান্ড মুভমেন্ট হয় তাহলে সেই মুভমেন্ট অফ দ্য চেস্ট কী করে দেখতে হয় বিভিন্ন এরিয়ায় সেটা দেখাচ্ছে আপার পার্ট অফ দ্য চেস্টে মাত্রা সোজা রাখো বাবা শ্বাস নাও লম্বা শ্বাস নাও তুমি শ্বাস নাও এই যে আপার পার্ট অফ দ্য চেস্ট লোয়ার পার্ট অফ দ্য চেস্টে শ্বাস নাও লম্বা শ্বাস নাও ছাড়ো শ্বাস এই যে মুভমেন্টটা এইটা
এবং এটা দেখতে হবে যে ম্যাক্সিমাম কতটা মুভমেন্ট হচ্ছে, দুদিকে সিমেট্রিক্যাল হচ্ছে কিনা। দেখো একটা জিনিস আমি ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, যে ধরো এরকম আমি করছি, এটা ফিক্স রয়েছে, এটাই শুধু মুভমেন্ট করছে, এটাই শুধু মুভমেন্ট করছে, এরকম তো হতে পারে। আবার এটা হচ্ছে এটা ফিক্স আছে, এটাই শুধু মুভমেন্ট করছে, তাহলে হতে পারে। তাহলে কোন দিকটা টুকি, কোন দিকটা অ্যাবনর্মাল, সেই দিকটা অ্যাবনর্মাল। এবার তুমি বুঝতে পারছো ইমপ্লিকেশনটা, বুঝতে পারছো কেন মুভমেন্ট করছে না? তার লাংসে এমন কিছু জিনিস আছে, এমন কিছু রোগ আছে যে সেটা মুভমেন্ট করতে দিচ্ছে না। যেমন এইদিকে যদি একটা তার প্লুরাল ইফিউশন হয়ে থাকে, তাহলে জলে ভর্তি হয়েছে, সে কি মুভমেন্ট করবে? মুভমেন্ট তো এয়ারই ঢুকছে না। যদি নিউমোথোরাক্স হয়ে থাকে, যদি হিমোথোরাক্স হয়ে থাকে, যদি এম্পাইমাথোরাসিস হয়ে থাকে, তাহলে কি সে মুভমেন্ট করবে? তাহলে যদি নর্মাল পার্সনে এটা যখন মুভমেন্ট আমরা দেখবো, তখন হচ্ছে ইউনিফর্ম মুভমেন্ট হবে, দুদিকটা ইকুয়াল হবে, এটাই ধরতে হবে। 5 to 8 সেন্টিমিটার ম্যাক্সিমাম রেঞ্জ, 2 সেন্টিমিটার কম হলে তাকে বলা হবে। এবার যারা খুব বডি বিল্ডার বা অ্যাথলেটস বা তারা হয়তো আরও অনেক বেশি এক্সটেন্ড করতে পারবে, কিন্তু রেঞ্জ হচ্ছে 5 to 8 সেন্টিমিটার ম্যাক্সিমাম, ঠিক আছে? কিন্তু 2 সেন্টিমিটার কম যদি তাহলে বুঝতে হবে যে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড। যেমন এমফাইসিমা একটা এক্সাম্পল। এবার যদি ইউনিলাটারাল একদিকটা মুভমেন্ট না করে, তাহলে ডিজিজ ইন দ্য সেই দিকে যেদিকটা মুভ করছে সেদিক থেকে ধরা। তাহলে আবার দেখাচ্ছি মেথডটা আপার পার্টে হচ্ছে হাতটা আসলে এইরকম, আপার এটা এখানে হাতটা পজিশন এইরকম কেন কি এখানে শোল্ডার জয়েন্ট আছে না, এখানে আমি হাতটা দিতে পারছি না। আর লোয়ার পার্টে কী হচ্ছে, লোয়ার পার্টে আমি এটা সাইডের জায়গা পাচ্ছি, তাহলে সেটা এইরকম করাটা এরকম হবে, হলো এইরকম, ঠিক আছে? এইরকম পিছনের দিকটা আমি কী করে দেখবো, এপেক্স, এইখানে হচ্ছে এপেক্স। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম যখন আমরা এক্সামিনেশন করি, তখন এই যে লাংসের জায়গাটাকে পুরোটা এক্সটার্নালি কয়েকটা রিজিয়নে ভাগ করা হয়। এর যেমন ক্ল্যাভিকুলার রিজিয়ন, ইনফ্রাক্ল্যাভিকুলার রিজিয়ন, মেমারি রিজিয়ন, ইনফ্রামেমারি রিজিয়ন, দুদিকেই ক্ল্যাভিকুলার, ইনফ্রাক্ল্যাভিকুলার, মেমারি, ইনফ্রামেমারি। এই যে অ্যাক্সিলার দিকে, অ্যাক্সিলার যেহেতু এখানে জয়েন্টটা আছে, অ্যাক্সিলারি, ইনফ্রাক্সিলারি, দুটো রিজিয়ন। ওগুলো লিখে রাখো, লেখো। Zones, areas over the chest. In the mid-clavicular line, lecho, in the mid-clavicular line, clavicular region, infraclavicular region, mammary region, inframammary region, infraclavicular, mammary, inframammary, চারটে হলো। এবারে লেখো ইন দ্য মিড অ্যাক্সিলারি লাইন মানে দেখো এইখান বরাবর যে লাইনটা পাচ্ছি, মিড অ্যাক্সিলারি লাইন, অ্যাক্সিলারি, ইনফ্রাক্সিলারি, হ্যাঁ, অ্যাক্সিলারি, ইনফ্রাক্সিলারি, লেখো অ্যাক্সিলারি, ইনফ্রাক্সিলারি। আচ্ছা, এবার পিছনের দিকে ইনফ্রা অ্যাক্সিলারি, INFR, ইনফ্রা মানে নিচে, ইনফ্রা অ্যাক্সিলারি, ঠিক আছে? এবার পিছনের দিকে এইখানটা হচ্ছে এপেক্স রিজন, দেখো পিছনের দিকে ফ্রম ব্যাক এপেক্স। তারপর হচ্ছে এই যে স্ক্যাপুলা আছে, এই যে বোনটা বলে স্ক্যাপুলা ও সুপ্রাস্ক্যাপুলার, দেখো আমি বলছি সুপ্রাস্ক্যাপুলার। তাহলে ইন দ্য ব্যাক প্রথমে কি হলো এপেক্স, 2 নম্বর হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার, 3 নম্বর হচ্ছে ইন্টারস্ক্যাপুলার, দুটো স্ক্যাপুলার মাঝে ইন্টারস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, আর ইনফ্রাস্ক্যাপুলার, স্ক্যাপুলার নিচে। স্ক্যাপুলারটা দুদিকে তো, যেটা এই যে বোনটা থাকে স্ক্যাপুলার, তাহলে ওর ওপরে সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার, ঠিক আছে? আমরা যখন যা টেস্ট করব, যখন যা পরীক্ষা করবো, সব এই রিজিয়ন, কোনো রিজিয়নটাকে বাদ দিলে হবে না। কারণ তুমি রোগটাতে জানো, যে রোগটা যে পেশেন্টটা তোমাকে পরীক্ষায় দেওয়া হবে, সেটা কোনখানটায় রোগ হচ্ছে সে তো বলে দেওয়া হবে না, তোমাকে সে পরীক্ষা করে সেটাকে বার করতে হবে। তাহলে কোনো রিজিয়নটাকে বাদ দিলে হবে না টেস্ট করার সময়, ঠিক আছে? তাহলে আমি সামনের দিকে মুভমেন্ট দেখালাম, এখানটা এরকম হাত থাকবে, এখানটা এরকম হাত থাকবে, ঠিক আছে? পিছনের দিকে যখন মুভমেন্ট দেখাবো, তখন এপেক্স মুভমেন্ট কী করে দেখাবো, পেশেন্টকে শ্বাস দিতে বলবি। তাহলে এই হাত দুটো কতটা উঁচু নাড়ছে সেটা দেখা যাবে। শ্বাস নিন। আবার পিছনের দিকেও এটা, এখানে উপরের দিকটা হাতটা এরকম রাখে, আবার নিচের দিকে যখন নিচের দিকে হাতটা এরকম দিকে করবো, যেমন সামনের দিকে এটা করলাম, কতটা মুভমেন্ট এক্সপানশন হচ্ছে সেটা দেখবো, ঠিক আছে? তারপরে নেক্সট পয়েন্ট দেখো ভোকাল ফেমিটাস। দেখো So this is for palpation, fourth point. হ্যাঁ, ফোর্থ পয়েন্ট, palpation। বলুন তো 3 বলুন
হ্যাঁ আবার বলুন, হ্যাঁ বলুন। এবং দেখো একটা যখন আমি টেস্ট করছি এটা করছি, এমন না আমি এই দিকটা শেষ করে দিই তারপর ওই দিকটা করছি, সেটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে দুদিকের মধ্যে এই যে 3-3-3 বললো, হাতে যে ভাইব্রেশনটা আসছে কোনো কোনো ডিফারেন্স হচ্ছে কিনা, এটা বলে ভোকাল ফেমিটাস। ভোকাল ফেমিটাস দেখো, ভোকাল ফেমিটাস মানে এফ ফর এফ, মানে ফিঙ্গার, হাত দিয়ে যেটা হচ্ছে ভোকাল ফেমিটাস। আবার ওটা আবার স্টেথো দিয়ে পরে দেখাবো, সেটা ভোকাল রেজোনেন্স হবে। হ্যাঁ, তাহলে ভোকাল ফেমিটাস 3-3-3 বলতে বললাম। আমি এইদিকেও যখন দেখব তারপরে এদিকে দেবো। অথবা আরেকটা মেথড আছে, তুমি একসঙ্গে দুদিকে করতে পারো, যে 3-3 বলতে পারো, তাহলে একসঙ্গে কাজ হয়ে যাবে। বলুন 3-3-3 3-3-3। এটা সামনের দিকে দেখলাম, আবার ওইদিকে পিছনে যত স্পেসের শব্দ দেখলাম। যদি দেখা যায় যে এই দিকটা যা রয়েছে এদিকটা তার থেকে অনেক বেশি 3-3 আওয়াজ পাচ্ছে, তাহলে কি বুঝতে হবে যে ওই দিকে সাউন্ডটা বেশি ট্রান্সমিটেড হচ্ছে, ওই দিকটা প্যাথোলজিক্যাল, ওই দিকে একটা লোবার নিউমোনিয়া হতে পারে। লোবার নিউমোনিয়া নিউমোনিয়া হয়ে যখন সলিডিফাইড হয়ে যায় তখন আওয়াজটা আরও বেশি উঠে যায়, লোবার নিউমোনিয়া। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভোকাল ফেমিটাস। আরেকটা হচ্ছে ফ্রিকশন ফেমিটাস, লিখে রাখো ফ্রিকশন, FRICTION, ফ্রিকশন ফেমিটাস। সেটা কি না, আমি চেস্টে হাত রাখলাম, শ্বাস নিতে বললাম, শ্বাস নিতে বললে একটা হাতে ইয়ে আসবে, যদি ফ্লুইসি থাকে, প্লুরাল ইনফ্লামেশন থাকে, তাহলে যখনই শ্বাস নেবে তখন ওই দুটো লেয়ারের মধ্যে, ইনফ্লামেশন লেয়ারের মধ্যে একটা ঘর্ষণ হবে, সেটা একটা হাতের সাউন্ড দেবে, সেটাকে বলে ফ্রিকশন ফেমিটাস। FRICTION ফেমিটাস, FREMITOS, ফ্রিকশন ফেমিটাস। সাউন্ড হাতে ফিল করা যাবে, সেটা সাউন্ড মানে হাতে ফিল করা যাবে। ফ্রিকশন ফেমিটাস কী করবো, কীভাবে দেখতে হবে দেখো, আমি এখানে রাখলাম, পেশেন্টকে বললাম আমি শ্বাস নিই, হ্যাঁ এখানে দেখলাম, আবার এখানে দেখলাম, বা দুটো সাইডে আমি একসঙ্গে দেখতে পারি, শ্বাস নিই, সব কটা এরিয়া দেখলাম, পিছনের দিকেও এখানে দেখলাম, এখানে দেখলাম, যে দুদিকে কোনো অ্যাবনর্মালিটি এরকম আসছে না, ফ্রিকশন ফেমিটাস। ঠিক আছে। আর হচ্ছে লিম্ফ নোডস। নেক্সট পয়েন্ট হচ্ছে প্যালপেশনের লিম্ফ নোডস। লিম্ফ নোডস অনেক সময় লাংসে কোনো ডিজিজ থাকে, লাংসে পার্টিকুলারলি পিটি, পালমোনারি টিউবারকুলোসিস বা অর্গোজেনিক কার্সিনোমা, সেখান থেকে লাংসে রোজ কাছে বাইরে লিম্ফ নোড দেখা যেতে পারে। লিম্ফ নোড, আমরা লিম্ফ নোড পালপেশন জেনারেল এক্সামিনেশনেও করেছি। আবার এখানে দেখতে হবে যে সুপ্রাক্লাভিকুলার কোনো লিম্ফ নোড আছে কিনা, অ্যাক্সিলায় কোনো লিম্ফ নোড আছে কিনা, অ্যাক্সিলায় এপেক্স, অ্যান্টিরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়ালে কোথাও কোনো অ্যাক্সিলায় কোনো লিম্ফ নোড আছে কিনা। লাংসে কোনো রোগ থাকলে তাটা লিম্ফ নোডের এনলার্জমেন্ট থাকতে পারে, নট ইন অল কেসেস বাট ইন ফিউ কেসেস। লিম্ফ নোড তাহলে কি হলো, প্যালপেশন কি হলো, প্যালপেশনটাকে এপেক্স বিট, তাহলে শুনে মুভমেন্ট অফ ট্রেকিয়া আবার দেখাচ্ছি, ট্রেকিয়া এইটা এইভাবে মেথড এইটা, তারপরে এপেক্স বিট, তারপরে মুভমেন্ট অফ দ্য চেস্ট, তারপরে ভোকাল ফেমিটাস, হাত দিয়ে 3-3 বলে করলাম, তারপরে ফ্রিকশন ফেমিটাস, কোনো হাতে কোনো সাউন্ড আসছে না, শুধু শ্বাস নিচ্ছে, হাতে কোনো সাউন্ড আসছে না সেটা, তারপরে লিম্ফ নোডস আছে। তাহলে এইগুলো হলো প্যালপেশন। ইন্সপেকশন হলো প্যালপেশন। তারপর হচ্ছে পারকাশন। দেখো পারকাশন, PRCUSSION, পারকাশন মানে কি, পারকাশনটা করা হয়, আমি মেথডটা দেখাচ্ছি কীভাবে করছি। পারকাশন মেথডে আছে, একটা হচ্ছে এখানে যে ক্ল্যাভিকেল আছে, পারকাশন আমি সামনে করব, এদিকে কম্পেয়ার করবো, এন্টিঅ্যাক্সিলারি লাইনে, আবার ব্যাকে করবো, তিনদিকেই করতে হবে। পারকাশনে ঠুকে দেখতে হবে যে কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে না, দুদিকে সাউন্ডে কোনো ডিফারেন্স আসছে না। ঠিক আছে। ক্ল্যাভিকেল যখন পারকাস করবো তখন কোনো ফিঙ্গার লাগবে না, ডিরেক্ট পারকাশন ক্ল্যাভিকেলের উপরে। ক্ল্যাভিকেলটাকে এই যে ক্ল্যাভিকেল মানে এই যে কলার বোন যেটা আছে, মিডিয়াল থার্ড আছে, মিডল থার্ড আছে, ল্যাটারাল থার্ড আছে, 3টে ভাগ আছে, মিডিয়াল থার্ড, মিডল থার্ড, ল্যাটারাল থার্ড। আমরা করবো মিডিয়াল থার্ডে করবো, মিডিয়াল থার্ডে, কারণ এইদিকে তোমার জয়েন্ট চলে আসছে, লাংসের আমি ইনফরমেশন পাবো না, তাহলে এইদিকে এই মিডিয়াল থার্ডে করবো। কী করবো, হ্যাঁ আমি দুদিকে করে দেখলাম, দুদিকে সাউন্ডটা একই রকম আসছে। আবার দেখাচ্ছি, এই 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 হলো। এরপরে আমি এই মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর সবকটা স্পেসে এই যে হাতটা এটা রাখবো, এইটা হাতটা রাখবো, আর এইটা দিয়ে এই যে আওয়াজটা আসছে এইটা, এই মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর আমি ইনফ্রা ক্ল্যাভিকুলার রিজিয়ন, ক্ল্যাভিকুল হয়ে গেল তো ইনফ্রা ক্ল্যাভিকুলার রিজিয়নে, দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ, এই ইন্টারকস্টাল স্পেস রিবের উপরে নয়,
হুম আচ্ছা, এইখানে অনেকগুলো স্টেপ আছে যেগুলো প্রত্যেকে ভুল করে, সেগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্পেসের মধ্যে, ও যেটা বললো ঠিক বললো, স্পেসের মধ্যে করতে হবে। রিবের উপর করলে আমি লাংসটাকে ডিরেক্ট জাজ করতে পারবো না, স্পেসের মধ্যে করতে হবে। এই স্পেসে আঙুলটা রাখতে, এটাকে বলে ফ্লেক্সিমিটার ফিঙ্গার, এটাকে বলে পারকাসিং ফিঙ্গার। এটা হচ্ছে ফ্লেক্সিমিটার ফিঙ্গার, যেটা প্রেস করে থাকবে। আর এটা কোনো লুজ রাখলে হবে না, তাহলে আওয়াজটা আসবে না। এটাকে চেপে রাখতে হবে, তবে আওয়াজটা আসবে। আচ্ছা, এই মুভমেন্টটা হবে রাইট অ্যাঙ্গেল, মানে পুরো 90 ডিগ্রিতে। এইটা আর মুভমেন্ট হবে এইখানে, এলবো জয়েন্টে না, এলবো জয়েন্টে মুভমেন্ট করে হবে না, মুভমেন্ট এই জয়েন্টে মুভমেন্ট, রিস্ট জয়েন্টে ফ্লেক্সিবল, তবে আওয়াজটা উঠবে। আওয়াজ দেখো, এটা শেষের মধ্যে রাখলাম। আবার এই আঙুলগুলো যদি রাখি তাহলে আওয়াজটা ড্যাম্প হয়ে যাবে, মানে এই আঙুলগুলো একটু এইখানে মিডল ফ্যালেন্স, এইখানে করবো, এখানে নয়, এখানে নয়, এটা এইখানে মুভমেন্টটা হবে। হ্যালো, আর টোকাটা দেবো 1 2, এটা দিস ইজ নট দ্য কারেক্ট মেথড। হ্যাঁ, 2 হলো। এবার আমি এটা কম্পেয়ার করবো, এই যে আবার নেক্সট পেজ কম্পেয়ার করলাম, নেক্সট পেজ কম্পেয়ার করলাম, নেক্সট পেজ কম্পেয়ার করলাম। এবার কত দূর আমি করবো, কত দূর করবো? এটা ফিফথ পেজ। কেন ফিফথ পেজ কেন বললে? স্যার আপ টু দ্য এপেক্স বিট। এপেক্স তো ওইদিকে, আমি এইদিকে। লাঞ্চ কোথায় শেষ হয়? স্যার ফিফথ ইন্টারকস্টাল। কোথায় শেষ হয়? 6 রিব। হুম 6 রিবের লেভেলে এসে লাঞ্চটা শেষ হয়। 6 রিব হুম ইন দ্য মিড, বলছি আগে জিনিসটা শোনো। মিড ক্লাভিকুলার লাইনে লাঞ্চটা শেষ হয় 6 রিবে। মিড অ্যাক্সিলারি লাঞ্চটা শেষ হয় 8 রিবে। আর পোস্টিয়ার স্ক্যাপুলার লাইনে এখানে শেষ হয় 10। মিড ক্লাভিকুলার লাইনে লাঞ্চটা শেষ হচ্ছে 6 রিবে। মিড অ্যাক্সিলারি 8 রিবে, 2 করে যোগ করে দাও, আর পিছনে হচ্ছে 10। আর প্লুরালটা লাস্টে কোথায় যেমন থাকে তার থেকে 2 যোগ হবে, এদিকে হবে 6, এদিকে 8, এদিকে 12, 10। এখানে 6 রিব, লাংসটা যে শেষ হচ্ছে 6 রিবে। আমি তো পারকাস করে দেখছি কি লাংসটা দেখছি, তাহলে 6 রিব যদি হয় তার উপরে স্পেস হচ্ছে কি 5th স্পেস। তাহলে আমি মিড ক্লাভিকুলারে যখন পারকাস করে আসবো আপ টু 5th স্পেস আমি রেজোনেন্ট পাবো লাংসের। তারপরে কি পাবো, এখানে কি স্ট্রাকচার থাকে? লিভার। ডায়াফ্রামটা তো একটা পার্টিশন, ওটা স্ট্রাকচার নেই। তারপরে স্ট্রাকচার হচ্ছে লিভার। তাহলে এইখানটা লাইট পারকাশন করতে হবে। এখানে যদি আমি ডিপ পারকাশন করি তাহলে লিভারের ডালনেসটা চলে আসবে। কিরকম করতে হবে? এই যে করলাম। হ্যাঁ, এবার কোন স্পেস আমি কি করে কাউন্ট করবো? একই ব্যাপার, আমি একই ব্যাপার এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ স্পেস পর্যন্ত এখানে লাংসের রেজোনেন্স পাওয়া যায়। তারপরে স্পেসে কি আসবে? লিভার ডালনেস। সো এই নিচের পোর্শনটাকে আমাকে করতে হবে লাইট পারকাশন। কোন জায়গায় হেভি পারকাশন করব? পিছনের দিকে যে আমি পারকাশন করব তখন হেভি পারকাশন, মানে জোরটা এর জোর বেশি দিতে হবে, কারণ পিছনে মাসেলগুলো আরো স্ট্রং থাকে। ঠিক। তাহলে মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমি পারকাস করে দেখালাম, ঠিক আছে? একটা হচ্ছে ক্লাভিক্যাল পারকাশন, ক্লাভিকুলার মিডিয়াল এন্ডে, তারপরে প্রতিটা স্পেস বাই স্পেস পারকাস করে দেখলাম আপ টু এখানে 5th স্পেস পর্যন্ত। হ্যাঁ, আর এই দিকে যেহেতু হাত থাকে, আমি যখন পারকাস করবো একটু হাতটা ল্যাটারালি দিয়ে দেবো, ল্যাটারালি যাবো, তাহলে বুঝতে সুবিধা হবে লাংসের অবস্থা। এইবার আমি মিড অ্যাক্সিলারিটাকে যখন পারকাস করবো তখন পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে হাতটা এরকম ওপরের দিকে রাখুন, হাতটা এরকম রাখুন, এরকম আমি যেমন করছি এরকম রাখুন। এটা মায়াপুর গেছে তোমরা কেউ? মায়াপুর নিতাই গৌড়, যেটা এই নিতাই গৌড়, হ্যাঁ মায়াপুরে। এই তুমি কি ইয়ে করো নাকি গো? এগুলো কিসের পড়েছো কি? গান করো তুমি? দেখো তোমার কথাই বলছি। দেখো মায়াপুরে যাও, সেই শ্রী চৈতন্য দেব না, এরকম থাকে। সেটা তোমাদের মনে রাখার জন্য বলছি, চৈতন্য দেবের। আচ্ছা এটা করো, এরকম করো। এরকম করার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যখন এখানে পারকাস করবো এই জায়গাটা আমি ফ্রি পাবো। আচ্ছা, তাহলে এখানে অ্যাক্সিলারি রিজিয়ন করলাম, ইনফ্রাঅ্যাক্সিলারি রিজিয়ন করলাম। আচ্ছা হলো, তাহলে এখানে দুটো রিজিয়ন আছে, অ্যাক্সিলারি, ইনফ্রাঅ্যাক্সিলারি। প্রতিটা রিজিয়নে আমাকে কিন্তু করতে হবে। যখন ডেমনস্ট্রেট করতে দেখা হবে, হয়তো কোনো একজন ক্যান্ডিডেট বলা হবে পারকাশন করো, বাস আর কিছু দেখাতে বলা গেল, ওইটাই তোমার পরীক্ষা শেষ, ভুল হয়ে গেল, বাস। আচ্ছা
মেথডে ভুল হওয়া চলবে না। আর ইফ ইউ নো দ্য মেথডস, তুমি লক্ষ লক্ষ পেশেন্ট দেখতে পাবে এই ফর্মুলা ফেলে। স্যার পারকাশন তাহলে ফার্স্টে যেটা দেখালেন যে এখানে 3টে পজিশনে দেখাবো, আর এরকম হাত করিয়ে এই পাশে ইন্ট্রা এটা দেখাচ্ছি তো, দাঁড়াও এখন শেষ হয়নি তো। মিড ক্যালকুলার লাইন বরাবর দেখালাম, এখানে দুটো স্পেস দুটো দেখালাম, আবার ব্যাকে যাবো, দিকে একটু ঘুরে বসতো বাবা। এই তুমি বিয়ে করো না কি, হরিনাম টরিনাম করো? হ্যাঁ, তুমি সাধক মানুষ আছে মনে হচ্ছে দেখি। কোনটা কোনটা? ঘুরে বসো, দেখ। বসো বসো বসো, মাথাটা তুলো, হাতটা তোলো, আবার উপরে তোলো, উপরে তোলো। এইরকম আছে, দেখায় দেখায় কিছু না। এই এই আবার এই এই হলো, দুদিকে একই রকম পেলাম, নো প্রবলেম। কিন্তু এমন নয় যে এদিকে দুটো করে নিলাম তারপরে এদিকটা করলাম, সেটা কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এইবারে যখন পিছন দিকটা করব তখন এটা কি বিবেকানন্দ পজিশন, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, দেখি হাতটা এরকম করুন তো, আমার এই এরকম করুন, এরকম করুন হাতটা, এরকম এইরকম। হ্যাঁ, এরকম কেন করার উদ্দেশ্য হচ্ছে, দেখো স্ক্যাপুলাগুলো ছড়িয়ে গেল, এখানে প্রচুর স্পেস পেলাম আমি। স্পেসটা গুটিয়ে ছিল, স্পেসটা এরকম বিবেকানন্দের মতো পজিশন থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এপেক্স পারকাশন, এপেক্স এই যে হয়ে গেল। এবারে এই যে জায়গা সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার। সুপ্রাস্ক্যাপুলারে পারকাশনের ফিঙ্গার থাকবে এইরকম, এই এই দেখতে পাচ্ছ সবাই? Yes. কি করলাম দেখো, ফিঙ্গারের পজিশনটা দেখবে, এই এই সুপ্রাস্ক্যাপুলার এইরকম ফিঙ্গারটা, এইরকম, এরকম নয়, এরকম করলে কিন্তু হবে না। দেখুন এরকম 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 হলো। এবারে ইন্টারস্ক্যাপুলার, স্ক্যাপুলার দুটোর মাঝে যখন করব তখন প্যারালাল, দেখো আওয়াজ আছে। এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস, টেবিলে প্র্যাকটিস করবে, টেবিলে প্র্যাকটিস। এটা এরকম আসছে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। হ্যাঁ, দেয়ালে যদি করে এরকম, হ্যাঁ, বিভিন্ন রকমের আওয়াজ উঠবে। তেমনি লাংসে বিভিন্ন রোগ থাকলে বিভিন্ন রকমের আওয়াজ উঠবে। যদি প্লুরাল ইফিউশন থাকে তাহলে ডাল নোট, কোনো আওয়াজই আসবে না, একদম ইয়েটা। হ্যাঁ, যদি নিউমোথোরাক্স থাকে তাহলে বেশি আওয়াজ বেশি উঠবে। আচ্ছা, তাহলে আবার দেখাচ্ছি। সুপ্রাস্ক্যাপুলার, এটা হলো ইন্টারস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার। আচ্ছা, ইনফ্রাস্ক্যাপুলারের লিভসের জায়গাগুলো এরকম থাকে, তাহলে আমি তো ইন্টারস্পেসে করছি, তাহলে ফিঙ্গারটা এরকম থাকবে। Okay, sir. এইরকম এইরকম এইরকম, মানে এখানে স্পেসগুলো ওবলিক থাকে, ওবলিক ওবলিক মতো থাকে, ওবলিক থাকে। হ্যাঁ, এই এই হ্যাঁ, কি হচ্ছে, কি প্রবলেম দেখতে পেলাম না। এদিকে তাকাও, দেখতে আবার দেখে দিচ্ছি, আবার দেখাচ্ছি। এই এই সুপ্রাস্ক্যাপুলার রিজিয়নে হলো পারকাশন, ইন্টারস্ক্যাপুলার রিজিয়নে হলো পারকাশন, ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়নে এইরকম হাত থাকবে, এইরকম ইনফ্রাস্ক্যাপুলার। রিপসগুলো এইরকম হয়ে থাকে, এরকম থাকবে। হ্যালো, তাহলে এখানে এইটা, এখানে এইরকম এরকম, এখানে এই, আর এখানে এই এই দিয়ে পারকাশ করতে হবে। হ্যাঁ, ওই প্র্যাকটিস করতে হবে, পারকাশনটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তবে আওয়াজটা উঠবে। হ্যাঁ, যখন এটা পারকাশ করবে, এই যে শোনো, এটা রয়েছে, এই যে পারকাশ করবে যখন, দেখো এইটা ফিঙ্গার রাখবে, এই ফিঙ্গারগুলো সব উপরে তুলতে হবে। হ্যাঁ, এটা এগুলো রাখলে কি হবে, ড্যাম্পেন হয়ে যাবে, আওয়াজটা ভালো উঠবে না। 2 নম্বর যে এই জায়গাটা করতে হবে, আর এইটা দিয়ে মিডল ফিঙ্গার দিয়ে, এটা রাইট অ্যাঙ্গেলে পড়বে, এখান দিয়ে মুভমেন্ট হবে, এখানে মুভমেন্ট হবে না, এরকম দুবার। এবার এটা এফেক্ট কেন, এফেক্ট তো এখানে দেখালাম, এইখানে তো এফেক্ট, হাতের এফেক্টটা এখানে, কিন্তু আমরা পিছন থেকে পারকাশ করবো, এফেক্টটা সামনে থেকে নয়। তারপরে সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার হয়ে গেল পারকাশন। আরেকটা আছে, সেটাকে বলে টাইডাল পারকাশন। হোয়াট ইজ দ্যাট? টাইডাল পারকাশন মানে যে আমি এদিকে যে পারকাশ করে আসছি, ধরে ওপর থেকে নিচে পর্যন্ত দুটো স্পেস বরাবর করে আসছি, তো ধরে করে আসছি, লাংরেজনের যেখানে শেষ হয়ে গেল সেখানে আমি হাতটা রাখলাম, রেখে বাবা একটু লম্বা শ্বাস নিন, তো একটু লম্বা শ্বাস নিন, না শ্বাস নিয়ে ধরে রাখুন। আচ্ছা, দম ছেড়ে দিন, ছেড়ে দিয়ে ধরে রাখুন, দমটা ছেড়ে দিন, দমটা ছাড়ুন,
ছেড়েছেন, ছেড়ে দেবেন, মাথা সোজা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যখন এখানে লোয়ার বর্ডার অফ লাংস পারকাস করে নিলাম যে এইখান পর্যন্ত রেজোনেন্স পাচ্ছি, তারপরে আর রেজোনেন্স পাচ্ছি না, লাং রেজন পাচ্ছি না, সেই জায়গায় আমি ফিঙ্গারটা রেখে দিলাম। এদিকে ঘুরুন, এদিকে এদিকে ঘুরুন। আচ্ছা, হ্যাঁ, বাস আরামসে বসুন, কোনো চিন্তা নেই। সোজা হয়ে বসুন, সোজা হয়ে। আমি এখানে পারকাস করে আসছি, এদিকে কম্পেয়ার করে আসছি। লাস্ট যেখানে আমি লাংস রেজোনেন্স পেলাম সেখানে আমি হাতটা রাখলাম। এবার পেশেন্টকে বললাম ডিপ ইন্সপিরেশন নিয়ে ধরে রাখতে। ডিপ ইন্সপিরেশনে কী হয়, ডায়াফ্রামটা নিচের দিকে নামে, তাহলে লাংসের স্পেসটা একটা স্পেস নেমে যাবে। আর যখন দাম ছেড়ে নিতে বললাম, ছেড়ে দিলে একটা স্পেস উপরে উঠবে। দ্যাট ইজ দ্য নর্মাল পার্সন। যদি দেখা যায় যে এইটা করতে গিয়ে ইন্সপিরেশনের নিচে নামার জায়গায় ওপরে উঠে যাচ্ছে, মানে ওখানটা রেজোনেন্স বেশি পাওয়ার জায়গায় একটু কম পাচ্ছি, তাহলে সেটাকে বলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামে যদি কোনো প্যারালিসিস হয় তাহলে ডায়াফ্রামটা ওই মুভমেন্টের সময় নিচে নামার বদলে উপরের দিকে উঠে যাবে। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। এটা পারকাস করে দেখতে হবে। এইখানে পারকাস করলাম, এবার শ্বাস নিন, দম নিন, নিয়ে একবার করে দেখলাম, তারপরে দম ছেড়ে দিয়ে একবার দেখলাম। ঠিক আছে, তফাৎ হবে যদি নর্মাল পার্সনে কি হয় যে যখন ডিপ ইন্সপিরেশন নিচ্ছে লাংস আরও নিচে কমে যাচ্ছে, তাহলে আমি আরও বেশি এক্সপ্রেস নিচে রেজোনেন্সটা পাবো, লাংসের যে সাউন্ডটা। যদি ইন্সপিরেশন নেয় তখন ইন্সপিরেশনে একটা স্পেস নিচে পাবো, আর এক্সপিরেশন হলে একটা স্পেস ওপরে পাবো। কিন্তু যদি এখানে ডায়াফ্রামেটিক পলসি থাকে, ডায়াফ্রামেটিক প্যারালাইসিস থাকে, তাহলে রিভার্স হয়ে যাবে। রিভার্স মানে ইন্সপিরেশনে তখন নিচে নামার জায়গায় উপরে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম যদি প্যারালাইসিস হয়, ডায়াফ্রামটা ইন্সপিরেশনে নিচে নামার বদলে উপরের দিকে উঠে যায়। এটা ক্লিনিক্যালি ধরে, এটাকে বলে টাইডাল পারকাশন। TIDAL, টাইডাল পারকাশন। টাইডাল পারকাশন। এবার এই টাইডাল পারকাশন করছি, যদি এখানে চেঞ্জ বেশি কিছু না হয়, নো চেঞ্জ, তাহলে কি বুঝতে হবে, এখানে হয় প্লুরাল ডিফিউশন আছে বা লোবার কনসলিডেশন আছে, নিউমোনিয়া আছে, সেখানে চেঞ্জ